বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সহজ বাংলা ব্যাকরণ ও সাহিত্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আজ আপনাদের সাথে এসেছি 2 নম্বর আমাদের ক্লাস নাম্বার 2 দেখার জন্য। খেয়াল করবেন, আমরা গত ক্লাসে শিখেছি স্বরবর্ণ, ধ্বনীয় বর্ণ, ধ্বনিতত্ত্বের একটি টপিক ধ্বনীয় বর্ণ। সেই ধ্বনীয় বর্ণের স্বরবর্ণ ক্লাসটি আমরা গত ক্লাসে দেখেছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাস, সেই হিসেবে আমরা আজকে পড়ব ব্যঞ্জন বর্ণ। আপনাদের সুবিধার্থে আমি ব্যঞ্জন বর্ণগুলো এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ চলুন আমি শুরু করি। আপনাদের ব্যঞ্জন বর্ণ নিয়ে যত খুঁটিনাটি বিষয় আছে আমি সব আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, আর আপনারাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি সর্বোচ্চ সহযোগিতা দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কতটি ব্যঞ্জন বর্ণ লিখেছি একটু যদি খেয়াল করেন, দেখবেন এখানে 34টি ব্যঞ্জন বর্ণ আছে। এখানে 25টি, 25 4 29, 29 5 34। প্রশ্ন হতে পারে ব্যঞ্জন বর্ণ তো 39টি, কেন এখানে 34টি লিখেছি? প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে বলেছিলাম যে 1768 সালে ব্রাসি হেলহেড যখন গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটি বাংলা ব্যাকরণ তৈরি করেছিলেন, অবশ্য তাদের ব্রিটিশদের যেই শাসন ব্যবস্থা, তাদের শাসন ব্যবস্থাকে আরো শক্ত করার জন্য, তারা তাদের এই উপমহাদেশে তাদের শাসন ব্যবস্থাকে দৃঢ় করার জন্য, তারা বাংলা ভাষা শেখার জন্য তারা সেই ব্যাকরণটি তৈরি করেছিলেন। সেখানে সংস্কৃত বর্ণ অনুসারে বর্ণগুলোকে সাজানো হয়েছিল, বাংলা বর্ণগুলোকে। সেই হিসাবে আমাদের স্বরবর্ণ আমরা দেখেছি ঠিক ব্রাসি হেলহেড, তারপর মদন মোহন তর্কালঙ্কার। সেই মদন মোহন তর্কালঙ্কারের একটি বইয়ের নামও আমি বলেছি, সেটা হলো শিশু শিক্ষা প্রথম ভাগ। এই শিশু শিক্ষা প্রথম ভাগ, এই বইতে তিনি সর্বপ্রথম যেটা করেছেন সেটা হলো স্বরবর্ণ 16টির কথা বলেছিলেন, যেটা পরবর্তীতে কেটে, পরবর্তীতে বাদ দিয়ে বিলুপ্ত হয়ে 11টিতে নেমে আসে। এটা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক এমনটাই সেই মদন মোহন তর্কালঙ্কার তিনি তার সেই শিশু শিক্ষা প্রথম ভাগে 34টি ব্যঞ্জন বর্ণ দিয়েছিলেন। স্বরবর্ণ বাদ দিয়ে তিনি কিছু ব্যঞ্জন বর্ণে যুক্ত করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ মদন মোহন 34টি ব্যঞ্জন বর্ণের কথা বলেন, পরবর্তীতে 1855 সালে সেই বর্ণ পরিচয় গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 34টি ব্যঞ্জন বর্ণকে বাড়িয়ে 39 নয় 40টি ব্যঞ্জন বর্ণ করেন। যদিও আমরা এখন 39টি পাচ্ছি, কিন্তু আসলেই ব্যঞ্জন বর্ণ আমরা একটি অতিরিক্ত সংস্কৃত ব্যঞ্জন বর্ণ পড়ছি। তার মানে আমাদের মতান্তরে বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা 51টি আছে। সেটা একটু কি দেখব, খেয়াল করেন। তিনি এখান থেকে কিছু বর্ণ যুক্ত করেন, আবার এখান থেকে কিছু বর্ণ বাদ দেন। কিছু বলতে একটা বর্ণ বাদ দেন। তিনি সর্বপ্রথম এই ক্ষীয় বর্ণটাকে বাদ দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ক্ষীয় বর্ণটাকে বাদ দেন, কারণ এটা হলো যুক্ত বর্ণ। ক যোগ স, এটা হলো ক্ষীয়। এই ক্ষীয়টার এই যুক্ত বর্ণ সেহেতু তিনি এই ক্ষীয়টাকে এখান থেকে ব্যঞ্জন বর্ণ থেকে বাদ দিয়ে দেন, সরিয়ে দেন। তাহলে আমাদের ক্ষীয়টা বাদ পড়ে গেল। তার মানে এখন আসে কয়টা? এখন এখানে আমরা পাবো কয়টা? এখন আছে হলো মাত্র 33টা। এবার দেখেন, তার মানে এখন যে 39টা পাচ্ছি, আরো তিনি 6টা যোগ করেন বা 5টা যোগ করেন। একটা কিন্তু এই যে এই বর্ণটার কথা খেয়াল করেন,
আমাদের এই বটা কিন্তু নেই। এই বয়ের একটা নাম আমি আগেই দিয়ে দিই, সেটা হলো অন্তঃস্থ বর্ণ। এটা নিয়ে আমি পরে কথা বলবো। এই অন্তঃস্থ বটা কিন্তু আমরা পড়ছি না। ঠিক যেমনটা আমরা দীর্ঘ রি বাদ দিয়েছিলাম স্বরবর্ণে, ঠিক এমনটা যেহেতু আমাদের একটা ব আছে, বর্গীয় ব আছে, সেহেতু আমরা এই অন্তঃস্থ বর্ণের অন্তঃস্থ বটা আমরা পড়ছি না। তার মানে এটা নিয়ে আমাদের ব্যঞ্জন বর্ণ হয় 40টি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবেন, তিনি যেই বর্ণগুলো বাড়িয়েছেন দেখেন, এই ত থেকে তিনি দিয়েছেন হয়ের পরে খণ্ডত, তিনি দিয়েছেন ও না, আমরা তার আগে দেখি ড আর ঢ, ড আর ঢ পরে নিচে একটা শূন্য দিয়ে এই কাজটা করেছেন আব্দুল হাই। আব্দুল হাই আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই এই বর্ণগুলোকে বাড়িয়েছেন। দুঃখিত, আব্দুল হাই নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বর্ণগুলোকে বাড়ান। ঢয় শূন্য র আর ঢয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র। তারপরে আরেকটা বর্ণ বাড়ান, সেটা হলো অন্তঃস্থ, কিছুটা স্বরধ্বনির মতো আচরণ করে অন্তঃস্থ। তারপর আরেকটা বর্ণ হলো খণ্ডত। মূলত এগুলো কোনো মৌলিক বর্ণ নয়, এগুলো এখান থেকেই বানানো হয়েছে। জয়ের নিচে শূন্য দিয়ে এটা বানানো হয়েছে, ডয়ের নিচে শূন্য দিয়ে এটা বানানো হয়েছে, ঢয়ের নিচে শূন্য দিয়ে এটা বানানো হয়েছে। আর খণ্ডত হলো তয়ের একটা খণ্ড, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং ফাইনালি অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। খেয়াল করবেন, আমরা স্বরবর্ণ ক্লাসে, গত ক্লাসটি যারা মিস করেছেন, আমার উপরে সাজেশন দেয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিও শেষের দিকে সাজেশন দেয়া থাকবে। খেয়াল করবেন, স্বরবর্ণে দেখেছিলাম আমরা মদনমোহন তর্কালঙ্কার যে 16টি স্বরবর্ণ দিয়েছিলেন, সেই 16টি স্বরবর্ণের শেষের দুটি বর্ণ ছিল অ অনুস্বার এবং অ বিসর্গ। আমি যদি একটু রিপিট করি, এরকম ছিল অ অনুস্বার এবং অ বিসর্গ। এই অ অনুস্বার অ বিসর্গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ দিয়ে সেটা ব্যঞ্জন বর্ণে নিয়ে আসেন। তার মানে স্বরবর্ণ থেকে এই দুটি বর্ণ ব্যঞ্জন বর্ণে নিয়ে আসেন, এবং চন্দ্রবিন্দুটা পুরোপুরি তিনি সংস্কৃত থেকে বাংলা ভাষায় আনেন। অর্থাৎ আমরা কিন্তু একটা বিষয় বলি যে সংস্কৃত শব্দ চেনার উপায়, দ্যাট মিনস চন্দ্রবিন্দু যুক্ত 95% শব্দই হলো সংস্কৃত শব্দ। এই জন্যই, কারণ সংস্কৃত শব্দ থেকে চন্দ্রবিন্দুটা তিনি পরে যোগ করেন। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ আপনাদেরকে যে এখন খেয়াল করেন, আমি এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমত আসি, এটার নাম হলো ব্যঞ্জন বর্ণ। এই যে 39টি বা 40টি বর্ণ দেখেছি, এগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তবে যদি পরীক্ষায় আসে ব্যঞ্জন বর্ণ কয়টি, অবশ্যই 39টি। কারণ হলো এই যে বটা আছে অন্তঃস্থ ব, এই অন্তঃস্থ বটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এটা সংস্কৃতে ব্যবহার হয়, বাংলায় এটার ব্যবহারের দরকার হয় না, কারণ আমাদের এই বর্গীয় বটা আছে। এবার শুরু করছি। খেয়াল করবেন, আমরা দেখেছিলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার কয়টি ছিল? কার ছিল 10টি। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আপনারা অনেকেই অবশ্য অ্যান্সার দিয়ে দিয়েছেন অলরেডি, আমি আশা করি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আবার মনে করবেন না কলা, ফলা। এটা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। এবার খেয়াল করেন, যদি প্রশ্ন হয় ফলা কয়টি? ফলা 6টি। ফলা 6টি। এবার যদি বলা হয় নিচের কোনটি ফলা নয়, ফলাগুলো আমরা একটু খেয়াল করব। দেখেন, যেমন আমরা এভাবে মনে রাখবো, খেয়াল করেন, ফলা 6টি, ফলাগুলো এভাবে মনে রাখবো। মনে মনে রবে জল, মনে রবে জল। দ্যাট মিন্স মফলা, মফলা, নফলা, রফলা, বফলা, জফলা, লফলা।
মনোযোগ দিবেন। এই যে ন ফলা আছে, এটা মূর্ধন্য ন ফলাও হয়, দন্ত ন ফলাও হয়। এই দুটো ন ফলা আমরা একসাথে মনে রাখবো, সেটা ন ফলা। প্রিয় শিক্ষার্থীরা, একটু আমরা দেখব ফলাগুলো কেমন হয়। যেমন দেখেন, প্রথমে আমরা দেখি ম ফলা। ম ফলা কেমন, আমি একটা শব্দ দিয়ে বলি আপনাকে। যেমন দেখেন পদ্ম, এই যে এটাই হলো ম ফলা। তারপর আসেন ন ফলা, আমি মূর্ধন্য ন ফলা আগে দেই। মূর্ধন্য ন ফলা, মূর্ধন্য ন ফলা হলো, যেমন আমি যদি বলি পূর্বাহ্ন। এবার যদি বলি দন্ত ন ফলা, এই দুটো কিন্তু একটা, হ্যাঁ, দন্ত ন ফলা। আমি যদি বলি আহ্নিক। এখানে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবেন, এখানে আপনারা একটু অসুবিধা ফিল করেন যে কোনটা মূর্ধন্য ন হবে, কোনটা দন্ত ন হবে, এই ন ফলার দিকে। এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব। তার আগে আমরা ফলাগুলো একটু দেখি। তারপর দেখি র ফলা, ব ফলা, তারপর আছে জ ফলা, তারপর আছে ল ফলা। ওকে, ল ফলাটা কি খেয়াল করেন। ল ফলা যদি একটা শব্দ লিখি, তাহলে সেটা হয় এমন, উল্লাস। জফলা, জফলা যদি লিখি, যেমন সহ্য, সহজ্য, অথবা ইত্যাদি। বফলা, বফলা যদি লিখি, আপনাদেরকে স্বাগতম আমার ক্লাসে, স্বাগতম, বফলা। রফলা, রফলা যদি লিখি আমি, এটা আপনারা অনেকেই এটা শিখেছেন, যেমন পিতৃ, পিত্রালয়, মাতৃ। এই হলো আমাদের ফলাগুলো। এবার আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করব, সেটা হলো মূর্ধন্য ন ফলা আর দন্ত ন ফলা। কোথায় কোথায় আমরা এটা ব্যবহার করব আর কোথায় আমরা এটা ব্যবহার করব, এটা নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশন থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে আপনাদের এই কনফিউশন দূর করার চেষ্টা করব। খেয়াল করবেন, এটা হলো মূর্ধন্য ন, এটা হলো দন্ত ন। এটা হলো মূর্ধন্য ন ফলা, এটা হলো দন্ত ন ফলা। আগে এটা খেয়াল করেন, আমি আবারও রিপিট করছি। এটা হলো মূর্ধন্য ন ফলা, হ্যাঁ, যেটার উপরে কিন্তু মাত্রা নেই, মাত্রা কিন্তু এখানে। আর এটা সরাসরি এটার উপর মাত্রা আছে পুরোটাই। তার মানে এটা হলো মূর্ধন্য ন ফলা, এটা হলো দন্ত ফলা, দন্ত ন ফলা। এখন মনোযোগ দিবেন, আমরা নত্ব বিধানে, আমরা নত্ব বিধান, এই নত্ব বিধানে একটা নিয়ম পড়েছি, সেটা হলো রি, রি র এর পর, রি র এর পর, রি র স এর পর যদি কোনো ন থাকে, তাহলে সেটা কি হয়, মূর্ধন্য ন হয়। অবশ্যই সেটা হতে হবে সংস্কৃত শব্দ, আমরা এটা পড়েছি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু এখানে আমরা কোনটা দেব, একটু মনোযোগ দিন প্রিয় শিক্ষার্থীরা। যেই শব্দে র এর মতো উচ্চারণ হবে, তখন র এর পরে কোন ন হবে, মূর্ধন্য ন। এখন আপনারাই বলুন তো মূর্ধন্য ন ফলা কোনটা, ডেফিনিটলি এটা। তাহলে যেই শব্দের মধ্যে র এর মতো আওয়াজ হবে, র উচ্চারণ হবে, সেই শব্দটিতে আমরা মূর্ধন্য ন ফলা দেব। আর যেটাতে র এর মতো আওয়াজ হবে না, সেটাতে আমরা কি দিব, দন্ত ন ফলা। যেমন দেখেন, আমি এখানে লিখেছি পূর্বাহ্ন, এই পূর্বাহ্নতে কি হচ্ছে, র এর মতো আওয়াজ হচ্ছে, এই জন্য এটাতে হবে মূর্ধন্য ন ফলা। কিন্তু আমি যখন আহ্নিক বলি, আহ্নিক গতি, এটাতে কি র এর মতো আওয়াজ আছে, এটাতে কিন্তু র এর মতো আওয়াজ নেই। তার মানে এটাতে কোন ন হবে, দন্ত ন। এবার আমি যদি আরেকটা শব্দ বলি, চিহ্ন, আপনারা সবাই একটু লেখার চেষ্টা করুন যারা ভিডিওটি এখন দেখছেন, খেয়াল করেন। আমি যদি বলি চিহ্ন, এটাতে কি র এর মতো আওয়াজ আছে, নাই, তাহলে কোন ন হবে, নিঃসন্দেহে দন্ত ন ফলা। তার মানে এটা।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কোথায় দন্ত ন ফলা দিবেন, কোথায় মূর্ধন্য ণ ফলা দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবুও আমি আরেকবার রিপিট করছি, যেখানে রয়ের মতো আওয়াজ থাকবে সেখানে মূর্ধন্য ণ ফলা হবে, আর যেখানে রয়ের মতো আওয়াজ থাকবে না সেখানে দন্ত ন ফলা হবে। এবার আমরা সরাসরি পড়ায় চলে যাব। খেয়াল করেন, তাহলে আমরা দেখলাম ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা কয়টি? ফলা হলো 6টি। সেই 6টি ফলা আমরা এখানে দেখলাম। এবার এই ব্যঞ্জন বর্ণগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এক হলো উচ্চারণের স্থান অনুসারে, আরেক হলো স্বরতন্ত্র কম্পনের উপর ভিত্তি করে, আরেক হলো ফুসফুস থেকে বাতাস তাড়িত হওয়া বাতাসের তীব্রতা অনুসারে। আমরা এক এক করে সবই দেখব। প্রথমে আমরা দেখব উচ্চারণ স্থান অনুসারে। উচ্চারণ স্থান অনুসারে কয়টি বর্ণকে কিভাবে সাজানো হয়েছে, কোন বর্ণটি কি নাম। তাহলে আমরা এইখানে কিছু একটা ঘর করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করবেন, আমরা এখানে লিখব উচ্চারণ স্থান, এখানে লিখব বর্ণের নাম। ওকে, এবার আমরা একটু খেয়াল করি। খেয়াল করেন, এই যে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এখানে কয়টি বর্ণ আছে? 25টি বর্ণ আছে। একটু গুনে ফেলেন, আমি এটা মুছে ফেলবো, আমাদের জায়গা স্বল্পতার কারণে আসলে আবার মুছতে হচ্ছে। এই ফলাগুলো মুছে ফেলবো। ফলাগুলো একসাথে আমরা মনে রাখবো এভাবে, মনে রবে জল। জলটা আমরা একটু ভুল বানান দিয়ে লিখবো আমাদের মনে রাখার জন্য। তাহলে মফলা, নফলা, রফলা, বফলা, জফলা, লফলা। এবার আমরা যেটা করব সেটা হলো, দেখেন এই যে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এখানে কয়টি বর্ণ আছে প্রিয় শিক্ষার্থীরা? এখানে 25টি বর্ণ আছে। এই ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ উচ্চারণের সময়, খেয়াল করবেন, এই 25টি বর্ণ উচ্চারণের সময় আমাদের মুখবিয় ঘরে জিহ্বা, কোন অঙ্গ? জিহ্বা না, কিন্তু গত ক্লাসে শিখিয়েছিলাম জিহ্বা। জিহ্বা আমাদের আরেকটি অঙ্গকে স্পর্শ করে। মনোযোগ দিবেন, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ উচ্চারণের সময় আমাদের মুখবিয় ঘরে একটি অঙ্গ আরেকটি অঙ্গকে স্পর্শ করে। খুব নির্দিষ্ট করে যদি বলি তাহলে জিহ্বা অন্য অঙ্গকে স্পর্শ করে। এই স্পর্শ করার কারণে এই ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। তাহলে যদি পরীক্ষায় আসে স্পর্শ বর্ণ কয়টি, আমি উত্তর দিব 25টি। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সেটা হলো স্পর্শ বর্ণের ইংরেজি নাম হলো প্লোসিভ, PLOSIVE, প্লোসিভ। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীরা, যদি পরীক্ষায় আসে প্লোসিভ কয়টি, এই সন্দেহে প্লোসিভ 25টি। এবার খেয়াল করুন, এই যে 25টি স্পর্শ বর্ণ কেন বলা হয়? একটি অঙ্গ আরেকটি অঙ্গকে স্পর্শ করার কারণে। এবং এই 25টি স্পর্শ বর্ণকে আবার বলা হয় স্পৃষ্ট বর্ণ। যেহেতু একটা আরেকটাকে স্পর্শ করে সেহেতু কিছুটা ঘর্ষণ লাগে এবং স্পৃষ্ট হয়, এই জন্য এই 25টি বর্ণকে আবার বলা হয় স্পৃষ্ট বর্ণ। এরপর আসেন, আরো নাম আছে, সেটা হলো এই 25টি বর্ণকে আবার 5টি বর্গে সাজানো হয়। প্রতিটি বর্গের নাম সেই বর্গের প্রথম বর্ণের নাম দেওয়া হয়। যেমন দেখেন, এই বর্গের নাম হলো ক বর্গ, এটার নাম হলো চ বর্গ, এটার নাম হলো ট বর্গ,
এটা হলো ত বর্গ, এটা হলো প বর্গ, এই হলো 5টি বর্গ, ক চ ট ত প। তাহলে এই 5টি বর্গে সাজানোর কারণে এই 25টি বর্ণকে আবার বলা হয় বর্গীয় বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা দেখছেন যে 25টি বর্ণকে 3টা নাম দেওয়া হয়েছে, স্পর্শ বর্ণ, বর্গীয় বর্ণ, স্পৃষ্ট বর্ণ। আর স্পর্শ বর্ণের আরেক নাম, ইংরেজি নাম প্লসিভ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা খেয়াল করি, এই যে আমাদের 25টি বর্ণকে 5টি বর্গে সাজানো হয়েছে, তার মানে হলো প্রত্যেকটা বর্গের নাম সেই বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে দেওয়া হয়েছে। তাহলে বর্গ কয়টা? 5টা, ক চ ট ত প। সবাই একসাথে বলুন তো, ক ছ ট ত প, ক ছ ট ত প, ক ছ ট ত প, 5টি বর্গ। এবার আসুন প্রথম বর্গ ক বর্গ। ক বর্গের বর্ণগুলো সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, ক খ গ ঘ উ। লাস্ট এই বর্ণটা, এটা আপনারা বলেন, অনেকেই বলে থাকে উম। আসলে এটার উচ্চারণ কিন্তু উম না, এটার উচ্চারণ হলো উম। এটার আওয়াজটা, এটার উচ্চারণ আসে প্রায়, এটা হলো উম। আমরা প্রত্যেকটা বর্ণের আমরা আগে বেসিক, যে আমাদের বেসিক নিডস গুলো আছে, বেসিক ইনফরমেশন গুলো আছে, সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বর্ণের উচ্চারণগুলো দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, এটার উচ্চারণ হলো উম, আবার এটার উচ্চারণ হলো ইয়। তাহলে একটু মনোযোগ দিন তো, ক খ গ ঘ উ, ক খ ঘ গ উ। সবগুলো বর্ণ দেখেন উচ্চারণ স্থানটা কোথায়? উচ্চারণ স্থান হলো কণ্ঠ। কণ্ঠ কোথায় থাকে? একেবারে জিহ্বা মূল, জিহ্বা মূলে থাকে। তাহলে এই বর্গের বর্ণগুলো উচ্চারণ স্থান কোথায় উচ্চারিত হয়? উচ্চারণ স্থান হলো কণ্ঠ। যেহেতু কণ্ঠ, অথবা আমরা লিখতে পারি জিহ্বা মূল। যেহেতু কণ্ঠে উচ্চারিত হয়, তাহলে ক বর্গের প্রত্যেকটি বর্ণকে আমরা বলতে পারি কণ্ঠবর্ণ। লিখলাম আমরা কণ্ঠবর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে কণ্ঠবর্ণ কয়টি? বর্গীয় বর্ণে 5টি পেয়েছি আমরা, ক খ গ ঘ উ। এবার আসেন সবাই আওয়াজ করে বলুন তো চ বর্গের বর্ণগুলো। চ বর্গে আসি আমরা। চ বর্গে কয়টি বর্ণ আছে? 5টি বর্ণ আছে। কি কি? চ ছ জ জ ই। চ ছ জ জ ই। দেখেন, এই যে 5টি বর্ণ আছে, এই 5টি বর্ণ উচ্চারণের সময় আমাদের জিহ্বা উপরের তালুকে স্পর্শ করে। খেয়াল করুন তো, চ তালুকে স্পর্শ করে, করে ছ করে, জ জ ই তালুকে স্পর্শ করছে। তাহলে এটার উচ্চারণ স্থান কোথায়? এটার উচ্চারণ স্থান হলো তালু। উচ্চারণ স্থান হলো, দুঃখিত, আমরা কালারটাকে মেনটেন করি। আচ্ছা, উচ্চারণ স্থান হলো তালু। যেহেতু তালুতে উচ্চারিত হয়, সেহেতু এটাকে বলা হয় তালব্য বর্ণ। তালব্য বর্ণ কয়টি পেয়েছি? 5টি পেয়েছি। এরপর আসুন ট। খেয়াল করুন, ট ঠ ড ঢ ন। আবার ট ঠ ড ঢ ন। খেয়াল করুন, এই যে ট ঠ ড ঢ ন, এই 5টি বর্ণ উচ্চারণের সময় আমাদের জিহ্বার অগ্রভাগ উপরের তালু, একেবারে উপরিভাগের দাঁতের গোড়ায়, উপরিভাগের দাঁতের গোড়ায় একটা উঁচু অংশ আছে, সেই উঁচু অংশটার নাম হলো মূর্ধা। একটু সবাই আবার খেয়াল করুন তো, দাঁতের গোড়ায় একটা উঁচু অংশ আছে, সেই উঁচু অংশটার নাম হলো মূর্ধা। প্রিয় শিক্ষার্থীরা, এই বর্ণগুলো, ট বর্গের বর্ণগুলো উচ্চারণ করার সময় আমরা আমাদের এই জিহ্বা মূর্ধাকে স্পর্শ করে। যেমন দেখুন, ট ঠ ড ঢ ন। যেহেতু মূর্ধায় উচ্চারিত হয়, সেহেতু আমরা এই বর্ণগুলোকে বলতে পারি মূর্ধন্য বর্ণ।
তাহলে এটার উচ্চারণ স্থান কোথায়? মূর্ধায়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মূর্ধন্য বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্বরবর্ণে মূর্ধন্য বর্ণ পেয়েছিলাম একটি, সেটা হলো রি, মূর্ধে উচ্চারিত হয় রি, রি, তাই না? আচ্ছা, এই জন্য কিন্তু আমরা সবার শেষে এটাকে কি বলছি? মূর্ধন্য ন। অনেকেই বলে মধ্যাহ্ন ন, মধ্যাহ্ন, আসলেই না, এটা হলো মূর্ধন্য ন। এরপর আসুন সবাই উচ্চারণ করেন তো, ত, থ, দ, ধ, ন। খেয়াল করেন, এই যে ত, থ, জিহ্বা কিন্তু দাঁতকে স্পর্শ করে। আশা করি সবার করছে, যাদের করছে না তারা প্রথমে জিহ্বা কামড় দিয়ে ধরবেন, তারপরে উচ্চারণ করবেন ত, থ, দ, ধ, ন। তাহলে দেখেন, এই যে ত, থ, দ, দ, ন, এই 5টি বর্ণ উচ্চারিত হয় কোথায়? দাঁতে। যেহেতু দাঁতে উচ্চারিত হয় সেহেতু এটাকে আমরা বলবো দন্ত বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5টি বর্গের মধ্যে 4টি বর্গ অলরেডি পেয়েছি। এবার ফাইনালি প বর্গ। সবাই একটু হা করে থাকেন তো, হা করে থাকেন কিছুক্ষণের জন্য। হা করে প উচ্চারণ করেন তো। পারবেন না, কারণ প বর্ণগুলো, প বর্গের বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের দুটি ঠোঁট স্পর্শ করতে হয়। যেমন আমি যদি বলি প, ঠোঁট স্পর্শ করছে, ফ, ব, ভ, ম, স্পর্শ করছে কিন্তু ঠোঁট। তাহলে আমি বলতে পারি যে প, ফ, ব, ভ, ম এই বর্গের বর্ণগুলো কোথায় উচ্চারিত হয়? ঠোঁটে। ঠোঁটের আরেক নাম হলো ওষ্ঠ। এই জন্য এই বর্গের বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠবর্ণ। এই বর্গের বর্ণগুলোকে কি বর্ণ বলা হয়? ওষ্ঠবর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু খেয়াল করবেন, 5টি বর্গের 5টি পরিচয় আমরা পেয়েছি। অর্থাৎ ক বর্গের বর্ণগুলো উচ্চারিত হয় কণ্ঠে, এই জন্য এগুলোকে বলবো আমরা কণ্ঠবর্ণ। চ বর্গের বর্ণগুলো উচ্চারিত হয় তালুতে, এই জন্য বলবো তালব্য বর্ণ। ট বর্গের বর্ণগুলো উচ্চারিত হয় মূর্ধায়, এই জন্য আমরা বলবো মূর্ধন্য বর্ণ। এবং ত বর্গের বর্ণগুলো উচ্চারিত হয় দন্তে, এই জন্য আমরা বলবো দন্তবর্ণ। এবং ফাইনালি প বর্গের বর্ণগুলো উচ্চারিত হয় ওষ্ঠে, এই জন্য আমরা এটুকুলো বলবো ওষ্ঠবর্ণ। তাহলে আমরা যদি বলি ক কণ্ঠ, চ তালু, ট মূর্ধা, ত দন্ত, প ওষ্ঠ। ক কণ্ঠ, চ তালু, ট মূর্ধা, ত দন্ত, প ওষ্ঠ, শেষ। এবার আসুন, এই 25টি স্পর্শ বর্ণকে আবার দুভাগে ভাগ করা হয়। খেয়াল করুন, এই যে 5 ভাগে ভাগ করা হয়েছে, কণ্ঠ বা জিহ্বা, মূলীয়, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই যে 5টি ভাগে ভাগ করা হয়েছে, এটা কিন্তু উচ্চারণ স্থান অনুসারে ভাগ করা হয়েছে। তাহলে উচ্চারণ স্থান অনুসারে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে। কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এবার খেয়াল করবেন, আমাদের এখানে একটা অঙ্গ আছে, ছেলেদের অঙ্গ থাকে একটু ফোলা, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। শুধু আদমদের থাকে, ছেলেদের থাকে, এই জন্য বলা হয় অ্যাডামস অ্যাপল। প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাডামস অ্যাপলের মধ্যে একটা অঙ্গ আছে, সবারই আছে, যেটার নাম হলো ল্যারিংস। এই ল্যারিংসের বাংলা হলো স্বরতন্ত্র। স্বরতন্ত্র, স্বরযন্ত্র না, আবার স্বরতন্ত্র। এই স্বরতন্ত্র, আমরা যখন কথা বলি তখন এই স্বরতন্ত্র কম্পিত হয়। শিক্ষার্থীরা, আমি যদি একটু আপনাদেরকে বিস্তারিত বলি তাহলে খেয়াল করবেন, এই স্বরতন্ত্রের মধ্যে একটা অঙ্গ আছে অ্যাপিগ্লটিস। ঠিক এরকম আংটা যুক্ত একটা অঙ্গ আছে, যেটা আমরা যখন কথা বলি তখন এটা ওঠানামা করে, অ্যাপিগ্লটিস। অ্যাপিগ্লটিস যখন ওঠানামা করে তখন আমাদের এখানে কম্পনের সৃষ্টি হয়। আমাদের এখানে অনেকগুলো নালী আছে, শ্বাসনালী, খাদ্যনালী। আমরা যখন খাবার খাই তখন অ্যাপিগ্লটিসটা শ্বাসনালীকে ঢেকে রাখে। যখন আমরা কথা বলি খাবার খাওয়ার সময় তখন কিন্তু অ্যাপিগ্লটিসটা উঠে যায়, এবং এই জন্যই কিন্তু আমাদের শ্বাসনালীতে খাবার ঢুকে যেতে পারে এবং মানুষ মারাও যেতে পারে। এই যে অ্যাপিগ্লটিসটা ওঠানামা করে,
এই জন্য আমাদের এখানে স্বরতন্ত্র কম্পিত হয়। আর এই কম্পনের উপর ভিত্তি করে এই 25টি বর্ণকে দুভাগে ভাগ করা হয়েছে। যেগুলো কম কম্পিত হয়, যেগুলো উচ্চারণ করতে গেলে যেই 25টি বর্ণের মধ্যে যেই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে কম কম্পিত হয় সেগুলোকে বলা হয় অঘোষ, আর যেগুলো বেশি কম্পিত হয় সেগুলোকে বলা হয় ঘোষ। তাহলে আমি এটা লিখলাম না যে স্বরতন্ত্র কম্পনের উপর ভিত্তি করে, আপনি একটু লিখে নেবেন, স্বরতন্ত্র কম্পনের উপর ভিত্তি করে এই বর্ণগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। যেগুলো বেশি কাঁপে সেগুলোকে বলা হয়, আমি একটু করে লিখছি, যেগুলো বেশি কাঁপে সেগুলোকে বলা হয় ঘোষ, আর যেগুলো কম কাঁপে সেগুলোকে বলা হয় অঘোষ। আমরা এটাকে একটা আলাদা করে রাখলাম। তাহলে আমরা কি লিখতে পারি না প্রতিটি বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ? দেখেন এগুলো কিন্তু কম কাঁপে। আমি যদি বলি ক খ গ, ক খ গ, গয় বেশি কাঁপে, চ ছ জ, জয় বেশি কাঁপে, ট ঠ ড, তাহলে প্রথম দুটি বর্ণ কম কম্পিত হয় স্বরতন্ত্র, এই জন্য বলা হয় অঘোষ প্রত্যেকটি বর্গের প্রথম দুটি বর্ণ। এরপর শেষ তিনটি বর্ণ বেশি কম্পিত হয়, এই জন্য বলা হয় ঘোষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সংক্ষেপে লিখি, এই পাশে যদি লিখি, দেখেন প্রতিটি বর্গের আমি যদি লিখি প্রথম প্লাস দ্বিতীয় সমান অঘোষ, তৃতীয় চতুর্থ প্লাস পঞ্চম ঘোষ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্লাস দ্বিতীয় হলো অঘোষ, তৃতীয় প্লাস চতুর্থ প্লাস পঞ্চম হলো ঘোষ। তাহলে খেয়াল করুন, আমরা এরপর দেখুন, এরপর আমরা যেটা করব সেটা হলো, এই 25টি বর্ণকে আবার দুভাগে ভাগ করব। সেটা হলো, আমরা যখন কথা বলি তখন কিন্তু ফুসফুস তাড়িত, অর্থাৎ ফুসফুস থেকে একটা বাতাস বের হয়ে আসে আমাদের মুখ দিয়ে। এই যে বাতাসের তীব্রতা অনুসারে এই 25টি বর্ণকে আবার দুভাগে ভাগ করা হয়। খেয়াল করবেন, যেগুলো কম বাতাস বের হয় সেগুলোকে বলা হয় অল্প প্রাণ, যেগুলো বেশি বাতাস বের হয় সেগুলোকে বলা হয় মহাপ্রাণ। শিক্ষার্থীরা, আমরা খেয়াল করব, দেখেন প্রতিটি বর্গের প্রথম বর্ণগুলো দেখেন, ক খ, কয়ে কম বাতাস বের হয়, ক্ষয়ে বেশি বাতাস বের হয়। আপনারা একটু মুখের সামনে হাত দিয়ে উচ্চারণ করে দেখুন। আবার চ ছ, ছয়ে কম বাতাস বের হয়, ছয়ে বেশি বাতাস বের হয়। তাহলে আমি যদি আলাদা করি, তাহলে দেখেন প্রথম বর্গের প্রথম বর্ণগুলো কম বাতাস বের হয়, এই জন্য এগুলোকে আমরা লিখতে পারি অল্প প্রাণ। অল্প প্রাণ মানে হলো ফুসফুসতাড়িত, মুখ দিয়ে বাতাস কম বের হয়। আর বেশি বাতাস বের হলে আমরা সেটাকে কি বলবো? মহাপ্রাণ। এরপর খেয়াল করুন, আবার প্রথম এখানে আবার দেখেন তৃতীয় বর্ণগুলো কম বাতাস বের হয়, আবার চতুর্থ বর্ণগুলো বেশি বাতাস বের হয়। তাহলে আবার এটাকে লিখবো কি? অল্প প্রাণ। আবার এটাকে কি লিখবো? মহাপ্রাণ। তাহলে দেখুন প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি লিখতে পারি না প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণগুলো অল্প প্রাণ, এবং প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো মহাপ্রাণ? আমরা জাস্ট এই 25টি বর্ণ সিরিয়ালি মনে রেখে আমরা কিন্তু এটা মনে রাখতে পারি, কোনো মুখস্থ করার বিষয় না। আমরা ব্যঞ্জন বর্ণগুলো আশা করি সবাই পারেন। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতিটি বর্গের প্রথম প্লাস তৃতীয় অল্প প্রাণ এবং দ্বিতীয় প্লাস চতুর্থ মহাপ্রাণ। এবার আসেন বর্গের পঞ্চম বর্ণগুলো। ছোটবেলায় আমি মজা করে এগুলোকে পেতনির ভাষা বলতাম, ভূতের ভাষা বলতাম, কারণ ভূতরা নাক দিয়ে কথা বলতো। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীরা, বর্গের পঞ্চম বর্ণগুলো হলো উ, ইয়, ন, ন, ম। সবগুলো কিন্তু নাক ও মুখ দিয়ে একই সাথে বাতাস বের হয়।
শিক্ষার্থীরা এই নাক ও মুখ দিয়ে একই সাথে বাতাস বের হওয়ার কারণে এই বর্গের পঞ্চম বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। মানে যদি প্রশ্ন আসে নাসিক্য বর্ণ কয়টি, নাসিক্য বর্ণ 5টি। এই 4টি বর্ণকে বলা হয় গ্রীষ্ট বর্ণ অথবা ঘর্ষণজাত বর্ণ। আমি যদি নিচের দিকে লিখি, এই 4টি বর্ণকে বলা হয় গ্রীষ্ট বর্ণ অথবা ঘর্ষণজাত বর্ণ। তাহলে যদি পরীক্ষায় আসে ঘর্ষণজাত বর্ণ কয়টি, 4টি। কেন ঘর্ষণজাত বলা হয় আমি আরেকবার রিপিট করছি, খেয়াল করুন। ঘর্ষণজাত এই জন্য বলা হয় যেহেতু তালুতে স্পর্শ করে জিহ্বা, তালুকে একদম ঘৃষ্ট করে, একদম ঘর্ষণ করে, এই জন্য এটাকে বলা হয় ঘর্ষণজাত বর্ণ অথবা ঘৃষ্ট বর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন বর্গের পঞ্চম বর্ণগুলো। কোন এক পরীক্ষায় এসেছিল যে বাঙালি শিশুরা কোন বর্গের বর্ণগুলো সবার আগে শিখে। এবার বলুন তো আপনারা। নিঃসন্দেহে অনেকেই উত্তর দিচ্ছেন প বর্গের বর্ণগুলো। অ্যাবসলিউটলি প বর্গের বর্ণগুলো বাঙালি শিশুরা সবার আগে শিখে। পাপ্পা, বাব্বা, মাম্মা, বাবা মামা কিন্তু আগে বলে বেশিরভাগ সময়ে। তাহলে আমার এখানে একটা ইনফরমেশন আপনারা একটু লিখে রাখেন যে বাঙালি শিশুরা প বর্গের বর্ণগুলো সবার আগে শিখে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, প বর্গের বর্ণগুলো বাঙালি শিশুরা সবার আগে শিখে। এবার আমরা নিচের দিকে বর্ণগুলোতে আসব। খেয়াল করুন, আমাদের 25টি বর্ণ নিয়ে আপাতত আমাদের যতটুকু জানা দরকার আমরা ততটুকু জেনেছি। এরপর আমরা বাকি বর্ণগুলো দেখব। এবার আসুন, খেয়াল করুন, এই যে 3টা স, কি নাম বলেন তো? অনেকেই অনেক নামে ডাকেন। কি নাম? তালব্য স, মধ্যাহ্ন স, দন্ত্যাস স। অনেকেই বলেন তালব্য স, পেট কাটা মধ্যাহ্ন স, দন্ত্যাস স। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো, দেখেন, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। আপনারা 3টা আরেকবার উচ্চারণ করেন, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। আরেকবার উচ্চারণ করেন, তালব্য মূর্ধন্য দন্ত, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। আমরা তালব্য স, মধ্যাহ্ন স, দন্ত্যাস স বলবো না। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। পেট কাটার আর দরকার নেই। এই যে 3টি বর্ণ, এই 3টি বর্ণ আমি এটা মুছে ফেললাম। এই 3টি বর্ণ উচ্চারণের সময় আমরা যতক্ষণ খুশি শীষের মতো করে আওয়াজ করতে পারি। এই জন্য 3টি বর্ণকে বলা হয় শীষ বর্ণ। তাহলে যদি পরীক্ষায় আসে শীষ বর্ণ কয়টি? 3টি। এবার খেয়াল করুন, এই 3টি শীষ বর্ণ সহ, এই হ সহ, এই যে 4টি বর্ণ, অর্থাৎ শীষ বর্ণ 3টি সহ, হ সহ এই যে 4টি বর্ণ আছে, এই 4টি বর্ণকে আবার বলা হয় ঊষ্ম বর্ণ। ঊষ্ম বর্ণ কয়টি? 4টি। তাহলে যদি পরীক্ষায় আসে ঊষ্ম বর্ণ কয়টি? 4টি। শীষ বর্ণ কয়টি? 3টি। এবার প্রশ্ন করতে পারেন ঊষ্ম মানে কি? এই ঊষ্ম মানে এখানে আসলে গরম না, এখানে বুঝিয়েছে নিঃশ্বাস। আমি যদি বলি ঊষ্ম শব্দের অর্থ কি? ঊষ্ম শব্দের অর্থ হলো নিঃশ্বাস। অর্থাৎ আমরা এই বর্ণগুলো যতক্ষণ খুশি শ্বাস ধরে রাখতে পারি। হ, যতক্ষণ খুশি আমরা শ্বাস ধরে রাখতে পারবো, কিন্তু ক বলা যাবে না, ক থেমে যেতে হবে। এই জন্য ঊষ্ম মানে নিঃশ্বাস, ততক্ষণ খুশি শ্বাস ধরে রাখতে পারবো, এই জন্য 4টি বর্ণকে বলা হয় ঊষ্ম বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করুন, নিচের দিকে এই 4টি বর্ণকে বলা হয় ঊষ্ম বর্ণ, আর উপরের এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ, বর্গীয় বর্ণ অথবা স্পৃষ্ট বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটো বর্ণের মাঝামাঝি দেখেন 4টি বর্ণ আছে। এক হলো জ, র, ল, ব। মনোযোগ দিন, এখানে বটা আমরা কেন 2বার লিখেছি আমি আরেকবার
ক্লাসের শুরুতে আমি আরেকবার বলেছিলাম, এবার আরেকবার বলি। খেয়াল করুন, আমি বটা আরেকবার লেখার দরকার হলো, ব কিন্তু এখানে একটা আছে বর্গীয় ব, এটাকে বলা হয় অন্তস্থ ব। সংস্কৃতে আগে বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই এই বটা আনেন। তিনি মোট বর্ণ করেন 40টি। তাহলে আমাদের খেয়াল করুন, এই যে বটা অন্তস্থ বর্ণ, এটা সংস্কৃতে ব্যবহার হয়, আমাদের এখানে ব্যবহার নেই, আমাদের বাংলায় এটার ব্যবহার নেই। কারণ এই ব আর এই ব এর ব্যবহারটা অনেকটা সেম। আর এই ব এর ব্যবহারটা, উচ্চারণটা আসে হলো, মানে এটা কিভাবে বলবো আপনারা, এটা অন্তস্থ বয়ের এই বয়ের মতো না, এটার উচ্চারণটা আসে এরকম, ঠিক ও অ আর ও আ এর মাঝামাঝি, ও ও, এটা ব না, ও না, ও আও না, মাঝামাঝি ও, এরকম ও। তাহলে দেখেন, এই যে ব, এই ব অন্তস্থ বয়ের ব্যবহার আমাদের নেই। এটা যেমনটা আমাদের, দেখেন আমি যদি একদম নির্দিষ্ট করে বলি, তাহলে দেখেন যদি বলি খাওয়া, খাওয়া, দেওয়া, দেখেন এই যে খাওয়া, দেওয়া, এই যে ওয়া, ও, ওয়া, এই উচ্চারণটা হলো অন্তস্থ ব। আচ্ছা, তাহলে অন্তস্থ বয়ের ব্যবহার নেই, আমরা এটা ব্যবহার শেখার দরকার নেই। আমরা শিখবো কেন এটাকে অন্তস্থ বর্ণ বলা হয়, কেন এই 4টি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়। অন্তস্থ, আসলে অন্ত, অন্ত মানে কি আপনারা বলুন তো প্রিয় শিক্ষার্থীরা, অন্ত মানে কি? দেখুন, অন্ততে 3টা শব্দ আছে। অন্ত, আমি যদি বলি প্রিয় শিক্ষার্থীরা, অন্ত খেয়াল করুন, এক অন্ত হলো এরকম অন্ত, এই অন্ত মানে শেষ, এই অন্ত মানে শেষ। আরেকটা হলো এই অন্ত, এই অন্ত মানে হলো মধ্যে। আরেকটা অন্ত আছে, সেটা হলো অন্ত অন্তঃজফলা, যেটার অর্থ হলো নিচ। তাহলে অন্ত উচ্চারণে কয়টি শব্দ আছে? 3টি শব্দ আছে। অন্ত, এই অন্ত মানে শেষ, অন্ত বিসর্গ মানে মধ্যে, অন্তঃজফলা মানে নিচ। তাহলে আমাদের এখানে কোনটা ব্যবহার হয়েছে? অন্ত। আর স্থ, স্থ আপনারা সবাই জানেন, খেয়াল করুন, স্থ, স্থ হলো মধ্যে, কোনো কিছু অর্থে, গ্রাস অর্থে ব্যবহার হয়। আর স্থ সেটা হলো অভ্যস্ত অর্থে। তাহলে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এটা দেখা। তাহলে অন্তস্থ বর্ণ মানে হলো ভিতরে, মধ্যে থাকার কারণে। তাহলে খেয়াল করুন, নিচের দিকে এই 4টি বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ, আবার উপরের দিকে এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ আর উষ্ম বর্ণের মাঝামাঝি থাকার কারণে এই 4টি বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। তাহলে অন্তস্থ বর্ণ কয়টি? 4টি। শুধু বই না, জর, ল, ব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন। খেয়াল করুন, এই যে 4টি বর্ণ আছে অন্তস্থ বর্ণ, এই 4টি বর্ণের মধ্যে আবার আসেন র, শুধু র। খেয়াল করুন, আমি এটা মুছে ফেললাম, র। সবাই খেয়াল বলুন তো, র, এই যে র বর্ণটা বলার সময় আমাদের জিহ্বাটা কি হয়? কম্পিত হয়, জিহ্বাটা ভাইব্রেট হয়। তাহলে এই র বর্ণকে যেহেতু জিহ্বা কম্পিত হয়, এই জন্য এই র বর্ণটাকে বলবো আমরা কম্পনজাত বর্ণ। কি বর্ণ বলবো? কম্পনজাত বর্ণ। তাহলে যদি পরীক্ষায় আসে বাংলা বর্ণমালায় কম্পনজাত বর্ণ কোনটি? অবশ্যই র, অন্তস্থ র। আচ্ছা, এবার আসুন ল। এই যে ল বর্ণটি আছে, এই ল বর্ণটিরও আরো একটি নাম আছে, সবাই উচ্চারণ করেন তো, ল, 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 ল। খেয়াল করুন, এই যে ল বর্ণটি আছে, এই ল বর্ণটি উচ্চারণের সময় মুখের সামনে হাত দিয়ে উচ্চারণ করুন, ল, ল। জিহ্বার 2 পাশ দিয়ে, জিহ্বাটা একদম সোজা থাকে, মুখের দিকে থাকে, ল, ল, ল। জিহ্বার 2 পাশ দিয়ে মৃদু বাতাস বের হয়, এই জন্য এই ল বর্ণকে বলা হয় পার্শ্বিক বর্ণ।
তাহলে বাংলা বর্ণমালায় পার্শ্বিক বর্ণ কোনটি? ল। এই পার্শ্বিক বর্ণের আরেকটি নাম আছে, সেটা হলো তরল বর্ণ। তাহলে বাংলা বর্ণমালায় তরল বর্ণ কোনটি? লিকুইড লেটার। যদি আসে লিকুইড লেটার কোনটি? খেয়াল করবেন, পার্শ্বিক বর্ণ ইংরেজিতে বলা হয় ল্যাটারাল বর্ণ। ল্যাটারাল দ্বিপাক্ষিক, বাইল্যাটারাল বলি না, দ্বিপাক্ষিক। বাইল্যাটারাল মানে দ্বিপাক্ষিক। খেয়াল করবেন, এই ল্যাটারাল এই জন্যই বলা হয় দুই পাশ দিয়ে বাতাস বের হয়। এবার প্রশ্ন করতে পারেন যে কেন এটাকে তরল বর্ণ বলা হয়? আমরা ছোটবেলায় মজা করতাম না, বলতো লোহার রেল, লোহার রেল, কয়েকবার লোহার রেল বলতে। দেখেন, আমরা যদি লোহার রেল বলি কয়েকবার, লোহার রেল, লোহার রেল রেল হয়ে যাবে, অর্থাৎ রটা ল হয়ে যাবে। দ্যাট মিন্স কেন? লটা তরল বর্ণ, এটা আমাদের জিহ্বায় তরলের মতো মিশে যায়, এই জন্য লোহার রেল 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 বারবার বলতে পারি না আমরা। এই জন্য এই পার্শ্বিক বর্ণের আরেক নাম হলো তরল বর্ণ। এবার আসুন প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করুন, এই যে দুটো বর্ণ আছে, একটা হলো ডয় শূন্য র, আর একটা হলো ঢয় শূন্য র। ডয় শূন্য র আর ঢয় শূন্য র, এই দুটি বর্ণ আসলে উৎপত্তি হয়েছে এই যে ড আর ঢ থেকে। এটা কিন্তু ড আর এটা হলো ঢ। আমরা বলি না কোনো কিছু, কাউকে ডাকা, কাউকে ডাকা, ডাক্তার এক জিনিস, ডাকাত এক জিনিস, আর ঢাকা, ঢাবি, ঢ সেটা ভিন্ন জিনিস। তাহলে ড ঢ, খেয়াল করুন, এই দুটি বর্ণের নিচে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শূন্য দিয়ে দুটি অতিরিক্ত বর্ণ দিয়েছেন, একটা হলো ডয় শূন্য র আর একটা হলো ঢয় শূন্য র। এই দুটি বর্ণ সাথে এই র এর পার্থক্যটা হলো, এই র উচ্চারণের সময় জিহ্বা শুধু কম্পিত হবে র র, আর এই র দুটি উচ্চারণের সময় জিহ্বাটা একটু বাঁকা হয়ে আসবে, র একটু গোল হয়ে আসবে র। জিহ্বাটা বাঁকা হয়ে জিহ্বা কিন্তু উপরের তালুকে ধাক্কা দিয়েই নিচের দিকে চলে আসবে, তাড়না দিয়েই নিচের দিকে চলে আসবে। তাড়না মানে ধাক্কা, বলি না কারো তারা খেও না, তারা মানে কি? দৌড়। তাড়না মানে হলো ধাক্কা খেয়ে নিচের দিকে চলে আসে। শিক্ষার্থীরা, এই তাড়না খাওয়ার কারণে এই দুটি বর্ণকে বলা হয় তারণজাত বর্ণ। তাহলে তারণজাত বর্ণ কয়টি? তারণজাত বর্ণ দুইটি। আমরা লিখে ফেললাম, তারণজাত বর্ণ দুইটি। এবার আসেন, এটার নাম কি? এটাকে আমরা বলি অন্তস্থ, অন্তস্থীয়, তাই না? তাহলে অ এর মতো উচ্চারিত হয়, যেহেতু অ এর মতো উচ্চারিত হয় সেহেতু এটাকে আমরা বলতে পারি অ। দেখেন, স্বরধ্বনির মতো উচ্চারিত হয় সেহেতু এটাকে আমরা বলতে পারি অর্ধ ব্যঞ্জন ধ্বনি। তাহলে বাংলা বর্ণমালায় অর্ধ ব্যঞ্জন ধ্বনি কোনটি? অন্তস্থীয়। খেয়াল করবেন, আমরা কিন্তু অর্ধ স্বরধ্বনি দেখেছিলাম, এখানে অর্ধ ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি দেখেছিলাম চারটি, এখানে আমরা পেলাম একটি। এরপর আসেন, এটার নাম কি? এটার নাম হলো খণ্ডত। এটার নাম হলো খণ্ডত। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে খণ্ডত, দেখেন এই খণ্ডত আসলে তয়ের একটা, এটা কোনো মৌলিক বর্ণ না, এটা আসলে উৎপন্ন বর্ণ। এই যে ত আছে না, এই তয়ের একটা খণ্ড, এই জন্য এটাকে বলা হয় খণ্ডত। এখন আসেন, তয়ের খণ্ড কিভাবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির সাথে একটি স্বরধ্বনি যুক্ত থাকে, সেটা হলো অ। আমি যদি বলি ত, তয়ের সাথে কিন্তু অ আছে। যখনই আমরা তয়ের সাথে অটা আর দিব না, তখনই সেটাকে আমরা কি বলবো? তখনই সেটাকে আমরা বলবো খণ্ডত। যেমন দেখেন, আমি যদি বলি এটা লিখি, তাহলে এটার উচ্চারণটা কি হয়? শতমা। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু দেখেন আমরা এটাকে কিন্তু শতমা বলতে পারি না, এটা হবে শতমা, কারণ তয়ের সাথে অ আছে। যখনই আমরা নিচে হসন্ত দেই, তাহলে এখন কি হবে? শতমা, কারণ হসন্ত দেওয়ার মানে হলো এই তয়ের সাথে আর অটা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই শতমাকে আমরা এভাবে লিখি? আসলেই না, আমরা এভাবে লিখি না, আমরা শতমা লিখি এভাবে, শতমা।
তাহলে দেখেন এই তয়ের নিচে হসন্ত দেওয়ার ফলে কি হচ্ছে, খণ্ডত হচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলি খণ্ডত। তার মানে তয়ের একটা রূপভেদ, তয়ের একটা খণ্ড। কেমন খণ্ড? তয়ের নিচে হসন্ত চিহ্ন যুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসুন লাস্টের তিনটি বর্ণ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনুস্বার বিসর্গ তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বরধ্বনি থেকে নিয়ে এসেছেন, আর চন্দ্রবিন্দু তিনি আসলেই এটা সংস্কৃত থেকে নিয়ে এসেছেন। তাহলে দেখেন এই যে তিনটি বর্ণ আছে, এই তিনটি বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। কারণ হলো এই তিনটি বর্ণ উচ্চারণের সময় অথবা এই তিনটি বর্ণ কখনো শব্দের শুরুতে বসে কোনো শব্দ শুরু করতে পারে না, অন্য বর্ণের উপর আশ্রয় করতে হয়। এই জন্য এই বর্ণ তিনটিকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। তাহলে যদি পরীক্ষায় আসে পরাশ্রয়ী বর্ণ কয়টি, আমরা বলবো পরাশ্রয়ী বর্ণ তিনটি, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এবার প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবেন, আমাদের প্রায় শেষ, আমরা আরেকবার রিপিট করব পুরো ক্লাসটা, তবু আমরা একটু খেয়াল করেন। এই যে বর্ণটা আছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, লাস্ট যে বর্ণটা আছে চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দুটা একটু খেয়াল করেন। চন্দ্রবিন্দু দেখেন, আমি যদি প বলি, আচ্ছা নাসিক্য বর্ণ যেন কয়টা আমাদের প্রিয় শিক্ষার্থীরা? নাসিক্য বর্ণ 5টি, ও, য়, ন, ন, ম। তাহলে দেখেন এই নাসিক্য 5টি বর্ণ ছাড়াও আমরা যদি কোনো বর্ণের উপর চন্দ্রবিন্দু দেই তাহলে কিন্তু সেটা নাসিকের মতো উচ্চারিত হবে। যেমন দেখেন আমি যদি বলি প, 5, দেখেন প কিন্তু নাসিক্য বর্ণ না, কিন্তু প এর উপরে চন্দ্রবিন্দু হওয়ার কারণে সেটা কি হচ্ছে, নাসিক্য উচ্চারণ হচ্ছে 5, পেঁচা। তাহলে দেখেন এই চন্দ্রবিন্দুটা উচ্চারণের সময় নাসিক্য, নাক ও মুখ দিয়ে বাতাস বের হওয়ার কারণে আমরা এই বর্ণটিকে বলবো অনুনাসিক্য বর্ণ, নাসিক্যের মতো বর্ণ। অনুনাসিক্য মানে হলো অনুনাসিক্য, দ্যাট মিন্স নাসিক্যের মতো বর্ণ, নাসিক্য মতো বর্ণ। তাহলে অনুনাসিক্য বর্ণ কয়টি? একটি, সেটা কি? চন্দ্রবিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি আমরা এই ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা একটা স্টেজে, একটা পর্যায়ে আনতে পেরেছি। এবার আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এখনো আলোচনা আছে, এখনো খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। তাহলে এখানে দেখেন আমরা লিখেছি প্রতিটি বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ, প্রতিটি বর্গের শেষ তিনটি বর্ণ ঘোষ, প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ, প্রতিটি বর্গের দ্বিতীয় চতুর্থ বর্ণ মহাপ্রাণ। শিক্ষার্থীরা, আমরা আরেকটা ইনফরমেশন এখানে লিখতে পারি, প্রতিটি বর্গের পঞ্চম বর্ণ কি? নাসিক্য বর্ণ। এবার আসেন খেয়াল করেন, আমি আরেকবার রিপিট করছি, এই 300কে বলা হয় শীষ বর্ণ। শীষ বর্ণ তিনটি, শীষ বর্ণ সহ হ সহ এই চারটি বর্ণ উচ্চারণের সময় যতক্ষণ খুশি আমরা শ্বাস ধরে রাখতে পারি, এই জন্য চারটিকে বলা হয় ঊষ্ম বর্ণ। ঊষ্ম বর্ণ কয়টি? 4টি। নিচের দিকে 4টি ঊষ্ম বর্ণ, উপরের দিকে 25টি স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ আর ঊষ্ম বর্ণের মাঝামাঝি থাকার কারণে এই 4টি বর্ণকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। খেয়াল করবেন, অন্তঃস্থ বর্ণ 4টি। অন্তঃস্থ বর্ণের মধ্যে শুধু র আবার কম্পনজাত বর্ণ, আবার ল হলো পার্শ্বিক বর্ণ। আশা করি ক্লাসটি দেখতে দেখতেই আপনাদের পড়া হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, পার্শ্বিক বর্ণ এই জন্য বলা হয় জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বের হয়ে যায়, এবং এই বর্ণটির আরেক নাম হলো তরল বর্ণ, কারণ এটি অন্য বর্ণের সাথে মিশে যেতে পারে। যেমন রেল, বারবার রেল যদি বলি, লোহার রেল, লোহার রেল, ওই রটা লয়ের সাথে মিশে যায়। খেয়াল করবেন। এরপর আসেন এই দুটি বর্ণ উচ্চারণের সময় আমাদের জিহ্বা উপরে তালুকে তাড়না দেয়, এই জন্য এটাকে বলা হয় তাড়নজাত বর্ণ। এরপর আসেন অন্তঃস্থ। অন্তঃস্থ কিছুটা স্বরধ্বনির মতো উচ্চারিত হয় বলে এটার নাম হলো অর্ধ ব্যঞ্জন ধ্বনি। আবার আসেন খণ্ডত, এটা তয়ের একটা রূপভেদ, তয়ের একটা খণ্ড, তয়ের নিচে হসন্ত দিলেই আমরা সেটাকে খণ্ডত বলি। খেয়াল করবেন, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দুকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, এর মধ্যেও শুধু চন্দ্রবিন্দুকে বলা হয় অনুনাসিক্য বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই দুটো বর্ণও কিন্তু আমাদের কি নয়, মৌলিক বর্ণ নয়। অনুস্বার এসেছে হ থেকে, আর বিসর্গ এসেছে হ থেকে, অনুস্বার এসেছে উম থেকে।
দেখেন উ আর অনুস্বরের উচ্চারণ কিন্তু একই। যেমন দেখেন আমি যদি উ এর নিচে ঠিক একই রকম ভাবে উ এর নিচে যদি আমি হসন্ত দেই তাহলে সেটা হবে অনুস্বার। আর হ বিসর্গ, হকার লোভ, র বা শ এর পরিবর্তনে বিসর্গ ব্যবহার হয়। যেমন আমি যদি বলি, যদি দেখেন অঙ্ক, যদি বলি অঙ্ক, দেখেন কি হচ্ছে, অঙ্ক বিসর্গের মতোই কিন্তু অনুস্বারের মতোই কিন্তু উচ্চারণ হচ্ছে। আমি আবার যদি বলি, দেখেন আমি বলি না আহ, আহ বলা হয় না, তাহলে আহ, আটাকে কিন্তু আবার এভাবে বলা যায় আ, আ মরি মরি। তাহলে দেখেন আবার বলি উহ, হটাকে বাদ দিয়া ও কিন্তু এভাবে বলা যায়। তাহলে দেখেন হয়ের পরিবর্তনে বিসর্গ আর ও এর পরিবর্তনে কি হচ্ছে, একই উচ্চারণ একই। তাহলে এগুলো মৌলিক বর্ণ নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি এই পর্যন্ত খুব সুন্দর করে ক্লাসটা বুঝতে পেরেছি। এবার আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উচ্চারণ স্থান অনুসারে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সবগুলোকে একত্রে নিয়ে এসেছি। শুধু জাস্ট এটা মুখস্থ করলেই আমাদের হয়ে যাবে, তারপর মাথার মধ্যে আমাদের সব গেঁথে থাকবে। সংক্ষেপে দেখার জন্য খেয়াল করুন, আমরা বলবো অ আ হ ক, অ আ হ ক। এই বর্ণগুলো কোথায় উচ্চারিত হয়? কণ্ঠে উচ্চারিত হয়। এই জন্য এই বর্ণগুলোকে বলা হবে কণ্ঠবর্ণ। এবার আসেন অ আ হ, আমরা ওই যে নিচের দিকে যে 14টি বর্ণ ছিল এই স্পর্শ বর্ণের পরে, সেই 14টি বর্ণ থেকে কিন্তু আমরা হ পেয়েছি। এখন আসেন ক, ক মানে কি? ক মানে হলো ক বর্গ। তার মানে ক বর্গের 5টি বর্ণ, ক বর্গের সবগুলো বর্ণ প্লাস অ আ হ, এই মোট 5 6 7 8, 8টি বর্ণকে কি বর্ণ বলা হয়? কণ্ঠবর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ এড়িয়ে। এরপর আসুন, তার মানে এখানে কয়টা পাচ্ছি? 8টা পাচ্ছি। এরপর আসুন ই ই চ জ স, খেয়াল করুন ক এর পরে কিন্তু কোন বর্গটা? চ বর্গ। আমরা চ বর্গ মানে কয়টা বর্ণ? 5টা বর্ণ। চ বর্গের সবগুলো বর্ণ কোথায় উচ্চারিত হয়? নিঃসন্দেহে তালুতে উচ্চারিত হয়। তাহলে এই সিরিয়ালে যতগুলো বর্ণ আমরা লিখেছি এগুলোর উচ্চারণ স্থান তালু, এই জন্য এগুলোকে কি বর্ণ বলা হয়? তালব্য বর্ণ। আশা করি আপনারা খুব সুন্দর করে মুখস্থ করতে পারবেন। খেয়াল করুন, তাহলে এখানে কয়টা বর্ণ পেয়েছি? 5 6 7 8 9, 9টা বর্ণ। এবার আসুন রি ট র স, তারপর দেখেন তো ক বর্গ পেয়েছি, চ বর্গ পেয়েছি, তারপরের বর্গটা কি? ট। তাহলে দেখেন ট বর্গ 5টি বর্ণ, তাছাড়াও রি র স। দেখেন ওই 14টি বর্ণ থেকে কিন্তু এখানে হ পেয়েছি, এখানে জ পেয়েছি, তালব্য স পেয়েছি, র পাচ্ছি, মূর্ধন্য স পাচ্ছি। দেখেন তাহলে এই যে রি ট র স, এর মানে হলো রি বর্ণ, ট বর্গের 5টি বর্ণ প্লাস র আর মূর্ধন্য স, এই মোট কয়টি বর্ণ? 5 6 7 8টি বর্ণ। এই 8টি বর্ণ কোথায় উচ্চারিত হয়? মূর্ধে উচ্চারিত হয়। এই জন্য এই 8টি বর্ণকে কি বর্ণ বলা হয়? মূর্ধন্য বর্ণ বলা হয়। শিক্ষার্থীরা, এরপর আসুন ত ল স, খেয়াল করুন ত, ক ছ ট এর পরে কোন বর্গ? ত বর্গ। তাহলে ত বর্গের 5টি বর্ণ প্লাস ল প্লাস দন্ত স। আমরা জানি দন্ত স, তার মানে এই বর্ণগুলো কোথায় উচ্চারিত হয়? এই বর্ণগুলো দন্তে উচ্চারিত হয়, এই জন্য আমরা এটাকে বলবো দন্ত বর্ণ। তাহলে দন্ত বর্ণ কয়টি? 5 6 7, 7টি। ফাইনালি খেয়াল করুন ক ছ ট ত প, তাহলে প বর্গের 5টি বর্ণ এবং উ আর উ, এগুলো কোথায় উচ্চারিত হয়? ওষ্ঠে উচ্চারিত হয়। তাহলে ওষ্ঠে উচ্চারিত হওয়ার কারণে এগুলোকে কি বর্ণ বলা হয়? ওষ্ঠ বর্ণ। কয়টি? 7টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু দেখি, দেখেন 8 8 16, 16 আর কত? 16 আর 7 7 14, 16 আর 14 30, 30 আর 9 39, 39টি বর্ণ আমরা এখানে পেয়েছি। আমি যদি আরেকবার বলি, না আরেকবার যদি বলি, খেয়াল করেন 8 আর 16, 16 আর 14 30, হ্যাঁ 30 আর 39, 39টি বর্ণ।
আমরা তাহলে এই 39টি বর্ণের উচ্চারণ স্থান জেনে ফেলেছি, স্বরবর্ণ প্লাস ব্যঞ্জনবর্ণ, যেগুলো আমাদের উচ্চারণ স্থান জানার দরকার। এইটুকু জানলেই হবে, ওই অপরাশ্রয়ী বর্ণ এগুলোর আমাদের উচ্চারণ স্থান জানার দরকার নেই। তাহলে আমরা মোট এই 39টি বর্ণের উচ্চারণ স্থান জানলেই আমরা এইভাবে মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বলি অ আ হ ক কণ্ঠ, ই ই চ জ স তালু, রি ট র স মূর্ধা, ত ল স দন্ত, উ ব ওষ্ঠ। যদি এভাবে মনে রাখতে পারি তাহলে এটা আমরা কখনোই আর ভুলবো না। শিক্ষার্থীরা, এবার আমরা যেটা দেখব সেটা হলো কিছু বর্ণের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে। যেমন দেখেন, আমি যদি বলি হ, এই হ বর্ণের অনেকগুলো পরিচয়। হ, যেমন একদিকে এটি কি বর্ণ, একদিকে এটি কণ্ঠবর্ণ। দেখেন এই যে হটা একদিকে কণ্ঠবর্ণ, তাহলে একটা পরিচয় পেলাম কণ্ঠবর্ণ। আবার যদি বলি 300 হ, এই চারটি বর্ণ কি ঊষ্ম বর্ণ, তাহলে আরেকটা পরিচয় পেলাম ঊষ্ম বর্ণ। তাহলে হ বর্ণের কয়টি পরিচয় পেলাম? দুটো পরিচয় পেলাম। এবার আসেন, এই হটা কি ঘোষ না অঘোষ? এই হটা ঘোষ, তাহলে কয়টা পরিচয় পেলাম? 3টা। এবার যদি বলি হটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? এটা হলো মহাপ্রাণ। তাহলে দেখেন এই হটার কতগুলো, এই হটাকে বলা হয় বাংলা বর্ণমালার সবচেয়ে সমৃদ্ধ ওয়ার্ড, সবচেয়ে সমৃদ্ধ বর্ণ। দেখেন হয় একদিকে কণ্ঠবর্ণ, আরেকদিকে ঊষ্ম বর্ণ, আরেকদিকে ঘোষ বর্ণ, আরেকদিকে মহাপ্রাণ বর্ণ। তাহলে যদি বলি ঘোষ, মহাপ্রাণ, কণ্ঠবর্ণ এবং ঊষ্ম বর্ণ, তাহলে এদিকে যদি একটা করে বর্ণ আমি ধরি, দেখেন ত বর্গ, এই যে ত বর্ণটা, এটা প্রথম দিকে এটি কি বর্ণ? এটি অঘোষ। অঘোষ কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? অঘোষ অল্প প্রাণ। কোন বর্গের বর্ণ? ত বর্গের বর্ণ। বর্ণের নাম কি? দন্ত বর্ণ। তাহলে ত বর্ণের পরিচয় কি কি খেয়াল করেন, অঘোষ, অল্প প্রাণ, ত বর্গীয় দন্ত বর্ণ। এবার যদি আমি ঝ ধরি, ঘোষ না অঘোষ? ঘোষ। অল্প প্রাণ না মহাপ্রাণ? মহাপ্রাণ। কোন বর্গের বর্ণ? চ বর্গের বর্ণ। বর্ণের নাম কি? তালব্য বর্ণ। তাহলে ঘোষ, মহাপ্রাণ, তালব্য বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব বাকি যে 14টি বর্ণের আমরা উচ্চারণ স্থান দেখেছি, প্রায় হয়ের আমরা কণ্ঠ, ঊষ্ম, ঘোষ, মহাপ্রাণ সেটাও দেখেছি। এখন আমরা ওই 14টি বর্ণের ঘোষ অঘোষটা একটু দেখি। খেয়াল করুন, এই যে জ, র, ল, হ, হ্যাঁ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই 6টি বর্ণ ঘোষ ওই 14টি থেকে। আর এই 3টি বর্ণ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো হলো অঘোষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘোষ অঘোষ দেখেছি, এবার দেখব অল্প প্রাণ মহাপ্রাণ। খেয়াল করুন, অল্প প্রাণে কি কি আছে? র, ল, ব, স, র। মহাপ্রাণে আছে হ, র। তাহলে দেখেন তো হটা কোথায় আছে? হটা আছে মহাপ্রাণে, হটা আছে ঘোষে, হটা আছে কণ্ঠে এবং হটা ছিল ঊষ্মে। ঠিক একই রকম ভাবে বাকিগুলো আপনারা দেখতে পারেন। ল একদিকে ঘোষ, আরেকদিকে পার্শ্বিক, আবার আরেকদিকে কি অল্প প্রাণ। এভাবে করে আপনারা প্রত্যেকটা বর্ণের পরিচয় সামনে লিখতে পারেন। আবার যদি আমি বলি র, র একদিকে কম্পনজাত বর্ণ, আরেকদিকে ঘোষ বর্ণ এবং আরেকদিকে অল্প প্রাণ। ঠিক এইরকম ভাবে আপনারা এই বর্ণগুলো মুখস্থ করতে পারেন। উচ্চারণ স্থান অনুসারে এইভাবে মুখস্থ করেন, আর এটা তো আপনার মাথায় থাকবে, বাকিগুলো এইভাবে মনে রাখলে আপনাদের জন্য খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে বর্ণগুলো দেখেছি, এই বর্ণগুলো সবগুলোই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এই আমরা শুধু বর্গীয় বর্ণগুলোই উচ্চারণ স্থান পড়ি এবং ঘোষ অঘোষ পড়ি, বাকিগুলো আমরা একটু দেখব। তাছাড়াও কিছু আছে পরাশ্রয়ী বর্ণ, খণ্ডত, সেগুলো আমাদের দরকার নেই, সেগুলোর কোনো ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ কোনোটাই হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ব্যঞ্জন বর্ণ সম্পর্কে একটা ধারণা পেয়েছি।
শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা ব্যঞ্জন বর্ণের সবগুলো বর্ণের একেবারে খুঁটিনাটি সব বিষয় জেনেছি। ইনশাআল্লাহ আমাদের এটা দ্বারা অনেক উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সহজ বাংলা ব্যাকরণ ও সাহিত্য, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমাদের এখানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে মাত্রাটি শুধু বাকি আছে। এই মাত্রাগুলো আমরা এর পরের ক্লাসে আমরা দেখে নিব। উপরে সাজেশনে পরের ক্লাসটি দেওয়া আছে, আপনারা করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।